হাই বন্ধুরা, আবার অনেকদিন বাদে কোনো ভিডিও নিয়ে এলাম। তো সরি, হ্যাঁ বলেছিলাম যেটা সেটা করে উঠতে পারছিলাম না। এবার থেকে হবে, মেবি রেগুলারলি হবে। এবং যে ভিডিওটার থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি যে কী বিষয় নিয়ে কথা বলতে এসেছি, হ্যাঁ, ধূমকেতু, কুলি এবং ওয়াট্টু, এই তিনজনের মধ্যে যে ক্ল্যাশটা চলছে সেটা দারুণ চলছে। এবং বক্স অফিসে তো প্রায় বলতে পারো যে মার কাট সিচুয়েশন চলছে এখন, কলকাতা বক্স অফিসে তো মেনলি। এবং দেব যে জিনিসটা করেছিল, মানে ইয়াস রাজের নো শো শেয়ার যে ডিলটা বা যে পলিসিটা সে চালাচ্ছিল, সেটা প্রায় সে একবারই বন্ধ করে দিয়েছে। এবং তার দরুন বড় বড় যে হল মালিকগুলো ছিল তারা প্রায় ধূমকেতুর এই ক্রেজ দেখে একটু ট্রাস্ট গেন করে হল সংখ্যা, হল শো তাদের দিয়েছে এবং শো টাইম প্রাইম টাইমেই দিয়েছে। এবং তার দরুন এখন বুকমাই শো দেখলে বুঝতেই পারবে যে যদি 5টা টিকিট বুকমাই শোতে ওয়ার 2 এর বিক্রি হচ্ছে, সেখানে মিনিমাম 2টো টিকিট তো ধূমকেতুর বিক্রি হচ্ছে। এবং কুলি 2 তো সেটা অন্যান্য বিষয়, যে কুলি 2 সাউথের মুভি, কলকাতা অতটা ডাবড ভার্সন অতটা আহামরি সেরকম বিজনেস করে না। কিন্তু আই থিঙ্ক ফার্স্টের পর ওয়ার 2 যদি ওয়ার্ড অফ মাউথ একটু খারাপ হয়ে যায় আর কুলির ওয়ার্ড অফ মাউথ যদি একটু ভালো হয়ে যায়, ওয়ার 2কে খেয়ে নেবে। কেননা ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিসগুলি দেখলে, যদি অ্যাডভান্স বুকিংয়ে দেখা হয়, প্রায় 65 কোটি টাকার কালকে অবধি স্পট বুকিং, মানে অ্যাডভান্স বুকিং হয়েছে, স্পট বুকিং বলছি, অ্যাডভান্স বুকিং হয়েছে বুকমাই শো এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে। এবং সেইখানে ওয়ার 2 প্রায় 11 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে অ্যাডভান্স বুকিংয়ের দিক থেকে, যেটা প্রায় কিছু বলার নেই। এবং এখনও পর্যন্ত কর্ণাটকা, তামিলের দিক থেকে, মানে তামিলনাড়ু, তেলেগু, এইসব পার্টগুলোতে এখনও পর্যন্ত অনলাইন মানে বুকিংটা স্টার্ট হয়নি। তার আগে থেকেই যদি 65 কোটি টাকায় ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস অ্যাডভান্স বুকিং নিয়ে বসে থাকে কুলি, তো আর কিছু বলারই নেই। এবং ওয়ার 2 একটু প্রেশার আছে বলা যায়, কেননা এত হিউজ হল সংখ্যা নিয়েও, শো টাইম নিয়েও, প্রাইম টাইমে শো নিয়েও যদি কিছু বক্স অফিস কালেকশন না আনতে পারে এবং এত বড় একটা হিউজ স্টার কাস্ট নিয়েও যদি না কিছু করতে পারে, তাহলে কিছু বলার নেই। এবং তারপরে যদি বলি ধূমকেতুর কথা, যেটা আমার মেন বলার বিষয়, হ্যাঁ, বাংলা মুভিকে খেলতে জায়গা দাও ভাই, ও খেলে দেবে। সেটাই দেব আবার প্রমাণ করছে, কৌশিক গাঙ্গুলি আবার প্রমাণ করছে, শুভশ্রী আবার প্রমাণ করছে। সো মুভিটা ক্রেজ যে কোন লেভেলে আছে সেটা বুকমাই শোতে দেখলেই বুঝতে পারবে। কেননা প্রায় প্রত্যেক ঘন্টায় 1000-এর উপর টিকিট বুকিং হচ্ছে। এবং লাস্ট কালকে যা দেখলাম, মানে 24 আওয়ার্স তো কালকে হবে না, কালকে হিসাব করে ধরলে 18 থেকে 19 ঘন্টা, 19 ঘন্টাতে প্রায় 18,000 টিকিটের কাছাকাছি বিক্রি হয়েছে। এবং আজকের দিনটাও যদি গোটা দিন ধরা হয়, প্রায় 25 থেকে 30,000 টিকিট আজকে চোখ বন্ধ করে বিক্রি হবে। এবং কালকের যে আপডেটটা দেখলাম, কল্যাণীর যে রাত 2টোর শো ছিল সেটা হাউসফুল হয়েছে। এবং সাউথ সিটির যেই সকাল 7টার শো ছিল সেটাও হাউসফুল হয়ে গেছে। সো টেস্ট বাই টপ লেভেলে আছে। এবং যদি কৌশিক গাঙ্গুলির মুভি, সেটা তুমি যদি বলে থাকো যে রসগোল্লা, তারপর কাবেরী অন্তর্ধান, এই মুভিগুলো ক্ল্যাশে বেরিয়েছিল, কিন্তু মুভিগুলো হিট হয়েছিল কেন জানো? ওয়ার্ড অফ মাউথ। ওয়ার্ড অফ মাউথ কৌশিক গাঙ্গুলির মুভিগুলোর ব্যাপক স্ট্রং হয়। এবং কৌশিক গাঙ্গুলি যখন নিজে বলেছে যে ধূমকেতু সে আর হয়তো ফ্রেম টু ফ্রেম কোনো দিন আর বানাতে পারবে না, কেননা সে আর চায় না সেই মুভিটা বানাতে, কারণ এই মুভিটা একটাই হোক। এবং ধূমকেতু 2 হয়তো রানা সরকার বলছে বারে বারে যে 30 কোটি টাকার যদি এই দেব শুভশ্রী জুটির মুভিটা এনে দিতে পারে, আবার হয়তো তাদের দেখা যাবে। এবং দেখা যাক কী হয়। কিন্তু কৌশিক গাঙ্গুলি যখন এত বড় কথা বলছে যে সে আর কোনো দিন ফ্রেম টু ফ্রেম ধূমকেতু বানাতে চায় না, মানে বুঝতে হবে বস মুভিটা কিছু হয়েছে। এবং বক্স অফিসে মুভিটা কিছু ঝড় আনতে চলেছে। কেননা আমি এত বড় কথা বলছি, ফার্স্ট ডের কালেকশন যদি আমার আন্দাজ হয়, খাদানের পর এত বড়, মানে ফার্স্ট ডে অ্যাডভান্স বুকিং কোনো মুভি রয়েছে খাদানের পর। এবং এটা মাস ওরিয়েন্টেড মুভি না, শর্ট কেন্দ্রিক মুভি। এবং দেব শুভশ্রী হয়তো অনেক দিন বাদে অনেকে দেখবে, যাদের ছোটোবেলার একটা চাইল্ডহুড মেমোরি ছিল যে সঙ্গীত বাংলা খুলে দেব শুভশ্রীর গান শুনতো, তো তাদের কাছে তো একটা জয় টু ওয়াচ হবে। এবং তার থেকে বড় কথা যে নিউ জেনারেশন যারা দেব দেব করে করে পাগল, তারাও বুঝতে পারবে যে 2015 সালে দেব কী ছিল। এবং যেই ছেলেটা, মানে আমরা বলতে দেব বলতে পাগলু বুঝতাম, দেব বলতে রংবাজ বুঝতাম, সেই ছেলেটা যখন আস্তে আস্তে নিজেকে
গড়ে মেজে এবং প্রায় বলতে পারো ভেঙে নিজেকে বাঘাযতীন গোলন্দাজ বানিয়েছে, এবং স্পেশালি পুজোর সময় আসে রঘু ডাকাত, তো সেই সব ক্যারেক্টার করছে, তো বুঝতে হবে ছেলেটার পরিশ্রম কোন লেভেলে। এবং আমার আন্দাজ যে প্রথম দিন মুভিটা প্রায় 80 থেকে 90 লাখ টাকার ওপেনিং নেবে, 1 কোটি টাকাও হয়ে যেতে পারে, স্পট বুকিংয়ের ওপর সব কিছু ম্যাটার করছে, এবং দেখা যাক কী হয়। এবং আই থিঙ্ক ফার্স্ট ডেতে যদি 80-90 লাখ টাকার ওপেনিং নেয়, খাদানের মতো সিনারি হতে চলেছে বস। কেননা ওটা যদি 80-90 লাখ ফ্রাইডেতে বা থার্সডেতেই হয়, আমার আন্দাজ যে শুক্রবার শনি রবি প্রায় টানা 3 দিন 1 কোটি টাকার ওপর কালেকশন মারবে, এবং হিউজ, মানে প্রথম 1 সপ্তাহতেই মেবি 4 কোটি টাকা অ্যাভাব কালেকশন নিয়ে যেতে পারে এই মুভিটা, নেট। আমি কিন্তু গ্রস বলছি না, নেট। সো হোপফুলি হোক। এবং একটা গ্রুপ, আমি হয়তো আগের ভিডিওতেও শর্টসে বলেছি যে একটা গ্রুপ নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছে যাতে মুভিটা একটু ড্রপ ডাউন হয়, হাইপটা একটু নিচে হয়, হাইপটা একটু ডিক্রিজ করে, মুভিটাকে যাতে একটু ছোটো দেখানো যায়, সেই জিনিসটা করছে। সো তাদের একটাই কথা, ভাই তোমাদের জ্বলছে কেন আমি জানি, যে আমি কোনো ফ্যান বেসকে টার্গেট করতে চাইছি না, কিন্তু আমি জানি যে কেন জ্বলছে এবং কেন তোমরা এতটা নিচে নামতে চাইছো। যে একটা স্টার, হ্যাঁ বাংলায় এখন বলতে গেলে 3টে স্টার, জিৎ, দেব, প্রসেনজিৎ, তো এরা 3জন বাদে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে আর কেউ চেনে না হিসেব মতো। সো তাদেরকে মধ্যে যদি তোমরা ফ্যান বেসে লড়াই শুরু করে দাও, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি আর টিকবে না। তো সেই জিনিসটা যদি না বন্ধ হয়, আমার থেকে আর বলার কিছু নেই। সো এই গ্রুপটা মেবি করছে একটাই রিজনে, যে দেবদা পরপর 3টে ব্লকবাস্টার দিচ্ছে মানে কি হবেই, কেননা খাদান ব্লকবাস্টার গেছে, ধূমকেতু মেবি ব্লকবাস্টারই যাবে, এবং রঘু ডাকাত তো কেউ আটকাতে পারবে না, কেননা পুজোর সময় এমন একটা মুভি নিয়ে আসছে যেটা এসবিএফের সাথে হাত মিলে তো করছে, এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। এবং যা স্কেল দেখাচ্ছে মুভিটা, মেবি পুজোর সেরা গিফট হবে যদি রক্তবীজ 2 একটু ডিপ ডাউন খায়, কেন রক্তবীজের একটা ফ্র্যাঞ্চাইজ আছে, একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে, রক্তবীজ লোক দেখবেই, সেকেন্ড অপশন হলেও রাখবে। সো সেটাই। এবং একটাই কথা বলার যে হ্যাঁ, জিদ্দাও একটা ভালো মুভি করুক, আমরাও চাই, প্রসেনজিৎদা একটা ভালো মুভি করুক, আমরাও চাই, কিন্তু একটা লোককে নিচে নামানো দেখানোর আগে তোমাকে সেই জায়গাটা বা সেই ফ্যানবেসটার গ্রুপটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যে কথা বলার মতো, যুক্তিযুক্ত কথা বলার মতো একটা জায়গায় থাকে, কিন্তু সেই জিনিসটা না করে কাদা ছোড়াছুড়ি চলছে এবং চলেই চলবে। আমার মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি এইভাবে তো এগাতে পারে না, কিন্তু যে জিনিসটা অ্যাক্টার্স বা আমাদের যারা মানে সহকারী লোকজনরা রয়েছে, যারা মুভি রিগেটিং কাজকর্ম রয়েছে, তাদের মধ্যে একটা ইউনিটি আছে। সো সেই ইউনিটিটা কিন্তু হ্যাটস অফ, কেননা ইয়াশ রাজের যেই জিনিসটা বারবারন্ত চলছিল সেটা তারা বন্ধ করতে পেরেছে, এবং এটা শুধু ধূমকেতু বা বড় বড় প্রোডাকশন হাউস যেমন শিবপ্রসাদ নন্দিতা, তারপর আমাদের এসবিএফ, দেব ভেঞ্চার্স, এদের শুধু না, বাংলা যে কটা মুভি আসবে ইন ফিউচার, তার সাথে যদি কোনো হিন্দি মুভির ক্ল্যাশও হয়, তাদেরকে জায়গা না দিয়ে যেন আমাদের আগে ফার্স্ট বাংলা মুভিটাকে জায়গা দেওয়া হয়। কেননা এই বছর কিন্তু আমাদের হিট রেশিও প্রায় অনেক ভালো, 10টার মধ্যে যদি মুভি বেরোয় বাংলাতে, প্রায় 6টা মুভি হিট যাচ্ছে এবং বক্স অফিস রিকভারি করে আনছে। সো হিট রেশিও কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রির তুলনায় অনেক ভালো। সো সুযোগ দেওয়াও বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা মুভিগুলোকে, যাতে মুভিটা আরও জায়গা পায়, আরও গ্রোথ করতে পারে। এবং আশা করছি ধূমকেতু সবার ভালো লাগবে, আমি তো যাবই, নিশ্চয়ই যাবো। সো এটাই বলা। এবং কারা কারা যাচ্ছ কমেন্ট বক্সে জানো, তো আমার সাথে কারা কারা একমত সেটা জানলে খুব ভালো লাগবে। সো এই ছিল আজকের মতামত, তোমরা কি একসাথে এই মতে মিল রাখো কি না বলতে পারো। এবং চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমার জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।